সর্দি কাশি জ্বর আর একটু আধটু রেপ হওয়া সত্যি কি সমতুল্য? তবে বর্তমান যুগে এসে সর্দি কাশি জ্বর আর একটু আধটু রেপ হওয়াটা সমতুল্য করার চেষ্টাটাই কিন্তু চলছে। একটা কথা জানলে আপনারা অবাক হবেন। এই যে মনোজিৎ, ধর্ষক মনোজিৎ, বিগত 10 মাস আগে তিলোত্তমার ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে তীব্র নিন্দা জানিয়ে একটা ফেসবুক পোস্ট করে, যেখানে সে লেখে, তিলোত্তমা ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চরম থেকে চরমতম শাস্তি চাই। একবার ভেবে দেখুন কি সাংঘাতিক রূপ নিয়ে এরা পথে ঘাটে চলাফেরা করে। সামনে যেটা দেখছেন আদতেও তাদের ভেতরে সম্পূর্ণ আলাদা। মিস্টার মদন মিত্র মহাশয়, যে যুগে মেয়েরা মহাকাশে পাড়ি দিচ্ছে, নাইট ডিউটি করছে, 24 ঘন্টা এদিক ওদিক কর্মসূত্রে তারা ছুটে চলেছে, এরোপ্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, সেই যুগে দাঁড়িয়ে আপনি কসবার মতো ঘটনাকে নিন্দে না জানিয়ে, অপরাধীদের শাস্তি না চেয়ে উল্টে আপনি নির্যাতিতাকেই অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করছেন। ছি, ধিক্কার জানাই আপনাকে। আপনার পরিবারের কোনো মেয়ে বা বোন কলেজে গেলে সঙ্গে করে কি পরিবারের কাউকে নিয়ে যায়, নাকি পার্টির কাউকে নিয়ে যায়? আপনার কথাগুলো কোনো সুস্থ মানুষের কথা বলে আমার মনে হয়নি। আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে ইমিডিয়েটলি আপনার চিকিৎসা করান। আসলে গোড়ায় বলদ। আজকে কিছু স্বভাব মানুষ তার পরিবার থেকে গ্রহণ করে, আর কিছু স্বভাব সমাজ থেকে। আমাদের সমাজের অবস্থাটা আজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কারণে অপরাধীরা খুব অনায়াসেই এই ধরনের ধর্ষণ, খুন অনায়াসে করে ফেলে। তাহলে আপনারাই ভাবুন, জাস্ট কিছুদিন আগে প্রভাব প্রতিপত্তির বলে অনুব্রত মণ্ডল যে ভাষায় যে কথাগুলো আইসি অফিসারের পরিবারকে বলেছিল, সেই কথাগুলো যদি সঠিক প্রতিবাদ করা হতো, অনুব্রত মণ্ডলকে যদি তার কর্মের জন্য শাস্তি দেওয়া হতো, তাহলে হয়তো মনোজিতের মতো কিছু ছেলে একটু হলেও ভাবতো। কারণ তারা তো এটা ভেবে বসে আছে, আর যদি সমাজের প্রভাব প্রতিপত্তিশালী মানুষগুলো এমন বাজে বাজে আচরণ করার পরও দিব্যি থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আসলে অনুপ্রাণিত হয়ে অনুব্রত বাবুর কাছ থেকে এরা অনেক কিছু শিখছে, যার প্রভাব সমাজের নিরীহ ছেলে মেয়েদের ভোগ করতে হচ্ছে। কিছুদিন আগে বিহারে খুন করে পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দিয়েছিল। আচ্ছা, পশ্চিমবঙ্গ কি অপরাধীদের জন্য একটা নিরাপদ জায়গা? গত 9ই আগস্ট সেই বিভীষিকাময় রাত, যে রাতে নিজেরই কর্মস্থলে নৃশংসভাবে গণধর্ষণ এবং হত্যা হতে হয়েছিল তিলোত্তমাকে, যে হত্যার কাহিনী আজও আমাদের মনে দগদগে ঘা হয়ে বসে আছে। সারা বিশ্ব উত্তাল হয়েছিল তারই প্রতিবাদে। 10 মাসের ব্যবধানে, হ্যাঁ বন্ধুরা, মাত্র 10 মাসের ব্যবধানে একই টাইপের ঘটনা আবারও ঘটলো। সাউথ ক্যালকাটার ল কলেজ, যেই কলেজে নৃশংসভাবে গণধর্ষণ হতে হলো, সেই কলেজেরই ফার্স্ট ইয়ারের এক ছাত্রীকে। যদি একটু মাথা ঠান্ডা করে আমরা ভাবি, তাহলে তিলোত্তমার ঘটনার সঙ্গে অনেক ক্ষেত্রেই এই ছাত্রীর ঘটনার মিল আমরা করতে পারবো। যেমনটা তিলোত্তমাকে নিজ কর্মস্থলেই কিন্তু ধর্ষণ হতে হয়েছিল, এক্ষেত্রেও এই ছাত্রীকে নিজেরই কলেজেই গণধর্ষণ হতে হলো। তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছিল এবং হত্যা করেছিল, তারা তিলোত্তমার পরিচিত এবং খুব কাছের মানুষ ছিল, যাদেরকে তিলোত্তমা খুব কাছ থেকে চিনত। এক্ষেত্রেও মেয়েটিকে যারা নৃশংসভাবে ধর্ষণ করেছে, তারাও মেয়েটির পূর্ব পরিচিত ছিল। সাধারণ মানুষ আজও মানে তিলোত্তমা একজন দ্বারা নয়, বহু মানুষ দ্বারাই কিন্তু রেপ এবং হত্যা হয়েছিল। এক্ষেত্রেও দেখুন, মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে। পার্থক্য শুধু এক জায়গায়, তিলোত্তমাকে হত্যা করা হয়েছিল, আর এই মেয়েটি কপাল জোরে বেঁচে গিয়েছে। মেয়েটি যদি বুদ্ধি করে মরার ভান করে পড়ে না থাকতো, হয়তো এক্ষেত্রেও তিলোত্তমার সঙ্গে হয়ে যাওয়া ঘটনার কোনো পার্থক্যই থাকতো না। প্রথম দিন থেকেই নাকি ফার্স্ট ইয়ারের এই ছাত্রীকে দেখে মনোজিতের মনে ধরে যায়, তককে তককে থাকে কিভাবে মেয়েটিকে প্রপোজ করবে, কিভাবে মেয়েটিকে প্রস্তাব দেবে, সে তাকে বিয়ে করতে চায়। যদিও মনোজিতের মতো ছেলেরা কতটা মেয়েদেরকে বিয়ে করতে চায় এবং বিয়ে করে সংসার করতে চায়, সেটা আশা করি এতক্ষণে আমরা প্রত্যেকেই বুঝে গেছি। কারণ মনোজিতেরও যতদূর জানতে পারছি একজন গার্লফ্রেন্ড রয়েছে। তাহলে বুঝেই দেখুন, একজন গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও যখন নিজের মনকে সে বশে রাখতে পারে না, তাহলে তার প্রস্তাবটা
ঠিক কিরকম প্রস্তাব হতে পারে? মেয়েটির অপরাধ একটাই, সে বলেছিল আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, আমার বয়ফ্রেন্ড আছে। এটাই ছিল তার একমাত্র অপরাধ। এই অপরাধে আজকে নৃশংসভাবে তাকে গণধর্ষণ করলো মনোজিৎ আর তার বন্ধু বান্ধবরা। আমরা মানি ধর্ষণ নিকৃষ্টতম সাংঘাতিক একটা ব্যাধি। এর পাশাপাশি প্রত্যাখ্যানকে মেনে না নেওয়াও কিন্তু এক ধরনের ব্যাধি। আর এই ব্যাধিটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘর থেকে তৈরি হয়। কোনো বাচ্চা যদি ছোটবেলা থেকেই সবকিছু পেয়ে অভ্যস্ত থাকে, সেই বাচ্চার মধ্যে কিন্তু এই ব্যাধিটা পরবর্তীতে লক্ষ্য করা যায়, কারণ তার তো না শোনার অভ্যাসটাই নেই। হঠাৎ করে যদি সে না শুনতে শুরু করে, তাহলে তার মধ্যে এই ধারণাটাই তৈরি হয় যে যখন আমার নয় তো কারো নয়। আর এই প্রভাব প্রতিপত্তিশালী মনোজিতের মতো কিছু ব্যক্তিরা, যারা নিজেদের প্রভাব প্রতিপত্তির লোভে যা খুশি তাই করতে পারে, এদের কাছে প্রত্যাখ্যান মানে অপমানের সমান। আর অপমানের বদলা নিতেই হবে, মরিয়া হয়ে ওঠে অপমানের বদলা নেবার জন্য। আর ঠিক সেই কারণে কোনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তাদের এতটুকু দ্বিধাবোধ হয় না। যার বাবার সাক্ষাৎকার দেখার পর, জানি না আপনাদের এটা মনে হয়েছে কিনা, তবে আমার কিন্তু বারবার মনে হচ্ছিল, যার ছেলে এতটা নিকৃষ্ট কাজ করতে পারে, তার বাবা এত নিশ্চিন্ত ভাবে সাংবাদিকের সাথে কিভাবে কথা বলতে পারে, এতটুকু অনুশোচনা বোধ কিংবা ছেলের কি শাস্তি হতে পারে সেটা নিয়ে এতটুকু ভাবান্বিত তাকে মনে হলো না। উল্টে খুব সুন্দরভাবে স্মুথলি সাংবাদিকের প্রত্যেকটা কথার উত্তর বুদ্ধিদীপ্ত ভাবেই কিন্তু দিয়ে চলেছে। এমনকি কোথাও কোথাও ছেলেকে আড়াল করার একটা চেষ্টাও কিন্তু তার মধ্যে লক্ষ্য করা গেল। যদিও এক ছাদের তলায় যে বাবা মার সাথে মনোজিৎ থাকে না, সেটা কিন্তু তার বাবার কথার মধ্যে থেকেই উঠে এসেছে। তাহলে কি মনোজিতের বাবা মা আগে থেকেই মনোজিতের চরিত্র সম্পর্কে ওয়াকিবহল, নাকি তার বাবার ছেলের প্রভাবের উপর যথেষ্ট আস্থা আছে যে ঠিক মনোজিৎ বিপদ কাটিয়ে বেরিয়ে আসবে? তবে যেভাবে ক্রাইম ঘটানো হয়েছে, সেই ঘটনাকে যদি পুনরাবৃত্তি করা হয়, তাহলে এটুকু কিন্তু প্রমাণ হয়েই যায় মনোজিৎ এই প্রথমবার নয়, আগেও এই ধরনের ঘটনা সে কিন্তু ঘটিয়েছে। একবার ভেবে দেখুন ঠান্ডা মাথায়, গার্ডেরই ঘরে গার্ডকে ধমকিয়ে বাইরে বার করে দেওয়া এবং তার হাত থেকে ফোন কেড়ে নেওয়া, যাতে করে গার্ড কাউকে ফোন না করতে পারে। কিংবা ধরুন হকি স্টিক দিয়ে মারবার ভয় দেখানো মেয়েটিকে, যাতে করে সে চিৎকার না করে। মেয়েটিকে বারবার তার বয়ফ্রেন্ড এবং বাবা মাকে প্রাণনাশ করার হুমকি দেয়া হয় যদি এই কথা কাউকে সে বলে। ধর্ষণ করার মুহূর্তে ঠান্ডা মাথায় সম্পূর্ণ ঘটনাকে ক্যামেরা বন্দি করা, যাতে করে আবারও মেয়েটিকে ডাকলে সে আসে। আর যদি না আসে এবং এই ঘটনা কাউকে বলে, তাহলেই তাকে ভয় দেখানো হয়, এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে পরিকল্পিতভাবে, যাতে ঘটনাটা ঘটানো যায় নির্বিঘ্নে। সেই উদ্দেশ্যে কলেজের মেন গেটে তালা দিয়ে দেওয়া। যদিও এই মনোজিৎ সম্পর্কে অনেক তথ্য সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে। এই কলেজেরই এক প্রাক্তনীর কিছু কথা, আসুন আমরা শুনে নিই। সাউথ ক্যালকাটা ল কলেজে 6 মাস পড়েছিলাম আমি, তারপর ট্রান্সফার নিয়ে আমি অন্য কলেজে। ওই 6টা মাসে আমি ওই কলেজের স্টুডেন্টদের জঘন্যতর রূপটা দেখতে পাই। ক্লাসে ডিস্টার্ব করতো, যখন যাকে পারতো ক্লাসের মাঝখানে ঢুকে টিচারদের সামনে দিয়ে ডেকে নিয়ে যেত। ভাবুন কতটা অডাসিটি! কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো, মানুষকে হ্যারাস করবে বলে রীতিমতো র্যাগিং করতো। আমি সত্যি কোনো ল কলেজে এরকম রূপ হয় জানতাম না। নিজে একজন জাজের মেয়ে, অর্থাৎ এই প্রাক্তনী যিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, যিনি 6 মাসে সাউথ ক্যালকাটা ল কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন কার্যত এই মনোজিৎ আর তার গ্যাংয়েদের অত্যাচারে, তিনি বলছেন তিনি জাজের মেয়ে অর্থাৎ বিচারকের মেয়ে। তারপরেও কিন্তু আমিও একটা সময়ে তার টার্গেটে ছিলাম, অর্থাৎ এই মনোজিৎ মিশ্রের টার্গেটে ছিলেন এই প্রাক্তনী। গোলাপ দিয়ে প্রপোজ করেছিল আমাকে, বলেছিল তার পিছনে পড়ে আছে একটা মেয়ে, তার জিএফ ব্র্যাকেটে লেখা, কিন্তু সে আমার প্রেমে পড়ে গেছে। প্যাটার্নটা একই তার ছিল কাল। প্রত্যেকটা কথা শোনার পর আপনাদের কি এতটুকু সন্দেহ আছে যে মনোজিৎ এই ধরনের ঘটনার সঙ্গে প্রথম থেকেই পরিচিত এবং তার যে একটা প্রভাব, তার মাথায় যে কারো হাত আছে, এটা কোনো সন্দেহ রাখে না? কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সুস্থ মানুষ কখনোই কাউকে ধর্ষণের বুদ্ধি দেবে না। কিন্তু আইনের কলেজেই আইনের উল্লঙ্ঘন। মনোজিৎ একটা বেপরোয়া ছেলে, কিন্তু শুধুমাত্র বেপরোয়া বলেই কি এত বড় ঘটনা সে ঘটাতে পারে? তাহলে মনোজিৎ কিভাবে এই দাপটের সঙ্গে কলেজকে নিজের আয়ত্তে রাখতে পারে? আপনাদের মনে আছে যাদবপুরের সেই স্বপ্নদ্বীপের ঘটনা? সেখানেও কিন্তু প্রাক্তনীকে নিয়ে ঘটেছিল স্বপ্নদ্বীপের মৃত্যুর লীলাকাণ্ড। আজকে দেখুন এই ঘটনার সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির
কিছু ঘটনারও অসম্ভব মিল পাওয়া যাচ্ছে। সেখানেও প্রাক্তনীদের দাপটে সারা যাদবপুর ক্যাম্পাস তটস্থ থাকতো। আজ এখানেও একই রূপ আমরা দেখতে পেলাম। আজ প্রত্যেকটা বার আমাদের চোখের সামনে কিন্তু এক একটা ঘটনা ঘটছে, কোনো না কোনো ক্যাম্পাসে, কোনো না কোনো মেডিকেল কলেজে, কোনো না কোনো ল কলেজে, হয়তো আগামী দিনে আরো অন্যান্য জায়গায় ঘটবে। কিন্তু ঘটনাটা ঘটার পরই আমরা সজাগ হচ্ছি, কেন আগে নয়? কেন সবকিছু জানা সত্ত্বেও সবকিছুকে এড়িয়ে যাওয়া হচ্ছে? আজকে এই ল কলেজের খুবই কাছাকাছি কসবা থানা। থানার কাছে কি এই মনোজিতের গ্যাং সম্পর্কে এতটুকু কোনো খবরাখবর ছিল না? মনোজিতের ইতিহাস কিন্তু কিছু কম নয়। বিগত 4 মাস আগেও গুন্ডামির কারণে, মারামারির কারণে মনোজিৎ অ্যারেস্ট হয়েছিল। তারপরও কিভাবে একটা ল কলেজে সে অবাধে যাতায়াত করতে পারে? কিভাবে সেখানে কর্মরত হতে পারে? বলতে পারেন দুপুর 2টোর পর থেকে রাত্রির 12টা, এই এতটা টাইম ঠিক কি কারণে কলেজ খোলা থাকতে পারে এবং সেখানে কি ঘটছে কি ঘটছে না, আদতেও সেখানে কোনো রকম নেশার ব্যবস্থা আছে কিনা, এগুলো কি খতিয়ে দেখা কোনোদিনও হয়েছে? কোনোদিনও কি কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে মাথা ঘামিয়েছে? যদি ঘামাতো তাহলে হয়তো আজকে এত বড় একটা ঘটনা ল কলেজে কখনোই ঘটতে পারতো না। এবার বলুন তো, আমরা বা আপনারা কিভাবে তাদের উপর ভরসা করে ছেলে মেয়েদের পড়াশোনা করতে পাঠাবো, কিংবা ধরুন কর্মস্থলে চাকরি করতে পাঠাবো? কোথায় নিরাপত্তা আমাদের ঘরের ছেলে মেয়েদের? বলতে পারেন একজন গার্ড ডিউটিরত অবস্থায় কিভাবে সে তার ডিউটির উল্লঙ্ঘন করতে পারে? মানছি তাকে হয়তো ভয় দেখানো হয়েছে, তাকে ঠিক মেয়েটির মতো করেই ভয় দেখানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সত্যি কি তার করার কিছুই ছিল না? নাকি মনোজিতের মতো ছেলেদের প্রভাব প্রতিপত্তির কাছে সে নিজেকে বিক্রি করে দিয়েছিল? টিভির একটি সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল বাবুর কিছু কথা শুনলাম। তারা বললেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই মহিলাদের অপমান অসম্মান সহ্য করেন না। একদমই ঠিক, কারণ তিনি মুখ্যমন্ত্রী হলেও একজন মহিলা, আর মহিলা হয়ে যদি মহিলাদের অপমান সহ্য করেন তাহলে সত্যি আর বলার কিছু থাকে না। কিন্তু তাই যদি হবে, তাহলে অনুব্রত মণ্ডল এত বড় ব্লান্ডার করার পরও আজ কিভাবে বাইরে? আজ অনেকের সাথেই হয়তো মনোজিতের অনেক রকম ছবি দেখা গেছে। হ্যাঁ, এটা মানছি যে ছবি তোলা মানেই যে তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা, এমনটা নয়। কিন্তু কিছু ক্ষেত্রে যে কেউ তো সবার সঙ্গে ছবি তুলতে সক্ষম নয়। কিছু ক্ষেত্রে ছবিও কিন্তু ঘনিষ্ঠতাকে নির্দেশ করে। নির্যাতিতার সহপাঠীর সঙ্গে নিউজ চ্যানেল যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং একজন সহপাঠী অত্যন্ত ভয়ভীত অবস্থায় কথা বলতে না পারার মতো পরিস্থিতিতে ছিল এবং অপরজনের একটাই কথা, আমার নিরাপত্তা কে দেবে যদি আজ আমি সবটা বলি? আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে। আমি পারবো না, আমি কিছু জানি না। প্লিজ, এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না যে যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ তার কাছে আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটা বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবেন। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিন্তা। ইনসিকিউরিটিতে রয়েছে, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট মাই সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয় আমি বললাম, তারপর আমি কোথায় যাবো? যেতে যেতে একটা কথা না বললেই নয়। গত 10 মাস আগে তিলোত্তমা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর সমস্ত প্রমাণ তথ্য যেভাবে লোপাট করা হয়েছিল, তাতে করে প্রকৃত অপরাধীরা আজও অধরা, এটাই আমরা মানি। কিন্তু আজ কসবাতে যে গণধর্ষণ হলো, তার সমস্ত প্রমাণ এবং তথ্য রাজ্য পুলিশের হাতে। শুধু এটাই দেখার, প্রমাণ তথ্য সাপেক্ষে মেয়েটি প্রকৃত বিচার পায় কিনা। যদি এক্ষেত্রেও অপরাধীর শাস্তি না হয়, তাহলে ধরেই নেওয়া যায় আমাদের রাজ্যে সর্দি কাশি জর্জারির মতোই ধর্ষণটা হতেই থাকবে। নমস্কার।